অপথ্যালমিক চোখের রেটিনার ইমেজ থেকে কিছু বায়োমার্কার ডিটেক্ট করা। এখন বায়োমার্কারস হলো কিছু আহ, অনেকটা সিমটমস বলা যায় বিভিন্ন ডিজিজেসের, এবং ওই সিমটমসগুলো যে ডিজিজ হবে এরকম কথা নেই, বাট ওইগুলো প্রিকারসার্স এরকম একটা জিনিস। সো আমাদের এসব এবং আমি আগেও অনেক ক্যাগেলে কিছু কম্পিটিশনস করেছি, সো আমি মোটামুটি ফ্লোটা জানি। সো একটা যেটা ভুল আমরা ফার্স্টের দিকে করতাম এই ভিআইপি ক্যাপের আগেও, সেটা হলো যে ছোটোখাটো মডেল ইউজ করতাম। ফর এক্সাম্পল, আমার মনে আছে যে ট্রান্সফর্মারের যুগে আমি ফার্স্টের দিকে কম্পিটিশন করতে গিয়ে এলএসটিএম বা এলএসটিএম এসব ট্রাই করতাম, ওইগুলো একদমই সময় ওয়েস্ট হয়। সো এবার আমরা যখন ভিআইপি কাপ স্টার্ট করেছি তখন আমরা যেটা করেছি সেটা হলো যে ভিআইপি কাপের টাস্কটা ছিল ইমেজ থেকে বায়োমার্কার ডিটেক্ট করা। সো অনেকটা ক্লাসিফিকেশন টাস্কই, ইয়েস, ছয়টা বায়োমার্কারের জন্য ছয়টা আউটপুট দেওয়া, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো। সো আমরা সবচেয়ে কেপেবল, আমরা শুরুই করেছি যে আমরা সবচেয়ে কেপেবল ভিশন ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করবো, সরি ভিশন মডেলগুলো ইউজ করবো। সো এখন সবচেয়ে কেপেবল ভিশন মডেল কোনটা এটা বোঝার জন্য অবভিয়াসলি কোনো একটা বেঞ্চমার্ক লাগবে। সো আমরা যেটা নিয়ে স্টার্ট করেছিলাম সেটা হলো ইমেজ নেট নামে একটা ডেটা সেট আছে, এবং ওইটার গিটহাব রিপোতে ইমেজ নেট হলো বলতে গেলে যে ভিশন টাস্কগুলোর সবচেয়ে বড় ডেটা সেট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট। নতুন কেউ যদি একটা মডেল বের করে ইমেজ নেটে তাদের বেঞ্চমার্ক করতে হয়। সো আমরা ওই লিস্টটা ধরে ফার্স্ট থেকে যাওয়া শুরু করেছি যে কোন মডেলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। অবভিয়াসলি কিছু মডেল খুব বড় ছিল, কিছু মডেল খুব ছোট ছিল। সো এরকম করে আমরা মোটামুটি দেখলাম যে আম, 9 নাম্বার যে মডেলটা ছিল ম্যাক্স ফিট, এবং 12 নাম্বার যে মডেলটা ছিল, ওইগুলো মোটামুটি আমাদের জিপিইউ সাইজ, আমাদের ফ্রি জিপিইউ ইউজ করেছিলাম ক্যাগেলের এবং ইসের ক্যাগেল এবং কোল্যাবের ফ্রি জিপিইউস গুলো ইউজ করেছিলাম। ওইগুলো মোটামুটি আমাদের সিস্টেমসে কাজ করে। সো এগুলো আমাদের সিলেক্ট করা ছিল, আমাদের ফার্স্ট থেকে একটা আইডিয়া ছিল যে আমরা এই মডেলগুলোকেই উই আর গোনা মেক দিজ মডেলস ওয়ার্ক। এই মডেলগুলো খুবই কেপেবল, ইমেজনেটে অনেক ভালো পারফরমেন্স করছে, এর জন্য এটা মানে এরা ইসেও ভালো কাজ করা উচিত, আই মিন বায়োমার্কার ডিটেকশনও ভালো কাজ করা উচিত। এখন আমরা অবভিয়াসলি একটা জিনিস ট্রাই করেছিলাম, সেটা হলো যে দুইটা মডেলকে রান করে ওদের রেজাল্ট কেমন এরকম কিছু অ্যানালাইসিসের কাজটা আমরা দেখেছিলাম। এবং সাইড বাই সাইড আমাদের আরেকজন টিম মেম্বার যেটা করছিল সেটা হলো যে আচ্ছা, কোন আর্কিটেকচারাল কম্পোনেন্টগুলো ইউজফুল এই কাজের জন্য এটা বোঝার চেষ্টা করা। সো ভিশন মডেলগুলোর মধ্যে অনেক টাইপের কম্পোনেন্টস আছে, কনভলিউশন লেয়ার্স আছে, তারপর অ্যাটেনশন বেসড মেকানিজমস আছে, তারপর অ্যাটেনশনের মধ্যে ট্রান্সফর্মার বেসড অ্যাটেনশন আছে, তারপর স্কুইজ অ্যান্ড এক্সাইট নামে একটা জিনিস আছে, আহ, আরেকটাও আছে সিব্যাম, ওটার নামটা ভুলে গেছি, বাট লাইক ডিফারেন্ট টাইপ অফ অ্যাটেনশন মেকানিজমস, অনেকে ডিসক্রিট ফুয়ে ট্রান্সফর্ম করে। সো ভিশনের এনএলপির তুলনায় এনএলপিতে সব কিছু হলো জাস্ট ট্রান্সফর্মার, বাট ভিশন ডোমেইনে অনেক ছোট ছোট কম্পোনেন্টস আছে। এগুলো হলো বিভিন্ন পেপার পড়লে বোঝা যায় কোন কম্পোনেন্ট কোথায় কাজে দিবে। এটা অবভিয়াসলি আমাদের ম্যাক্স বিট মডেলগুলো খুবই 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 বড়, ওইগুলো বিলিয়ন স্কেলে চলে যায়, ওইগুলো আবার করা যাবে না। সো আমরা, আমাদের মাথায় একটা আইডিয়া ছিল যে আমরা এই বড় মডেলগুলো ইউজ করব। তারপর আমরা বড় মডেলগুলোকে কিভাবে ইউজ করবো এটা বোঝার জন্য আমরা ছোট মডেলে অনেকগুলো এক্সপেরিমেন্ট করি। সো আমরা ছোট কিছু মডেল নেই, ছোট মডেলগুলো আমরা নেই হলো পাইটর্চের মধ্যে ইনবিল্ট কিছু মডেল আছে, ভিট মিনি, তারপর আরো কিছু ছিল, আমার ঠিক নামগুলো মনে পড়ছে না, কনভনেক্সট ইত্যাদি ইত্যাদি ছোট ছোট মডেলস। ওইগুলো আমরা রান করি, এবং ওইগুলো একটা সুবিধা হলো যে ওইগুলো টিপিইউ নামে একটা হার্ডওয়্যার আছে, যেটা হলো ক্যাগেলে ফ্রি আছে। ক্যাগেলে টিপিইউ ইউজ করলে ওইটা লাইক 300 ঘন্টার মতো ফ্রি দেয়, 1 উইক এরকম আছে। সো ওইগুলা 300 ঘন্টা, বাট ওইগুলো অনেক পাওয়ারফুল, এবং বাট ওইগুলোর জন্য কোড স্পেসিফিক হয়, মানে ওই টিপিইউতে সব প্রোগ্রাম রান করা যায় না, কিছু কিছু। So আমরা কিছু অ্যাভলিউশন স্টাডি করি ছোট কিছু মডেলের উপরে, যে এই স্কুইজ অ্যান্ড এক্সাইটটা ইম্পর্টেন্ট। আমাদের পেপার পড়লে এটা বোঝা যাবে, আমাদের পেপারটা দেখতে পারেন। সেটা হলো যে এই টেনশনটা ভালো কাজ করে, এটা ভালো কাজ করে না, এটা করে না, সেটা করে না, এরকম করে আমরা কিছু বুঝতে পারছি। সো আমরা যেটা আমাদের মেন অবজারভেশন ছিল এবং যেটার কারণে আই থিঙ্ক আমরা জিতেছিলাম, সেটা হলো যে আমরা বুঝতে পেরেছি যে সব বায়োমার্কার্সগুলো এক না। এই 6টা বায়োমার্কার্সের মধ্যে 3টা ছিল হলো লোকাল, দ্যাট মিনস ছবির কোনো একটা ছোট পার্ট দেখলেই বোঝা যায়। আর 3টা ছিল হলো বলতে গেলে যে গ্লোবাল, সেটা হলো যে ছবির একটা বড় অংশ দেখে ওইটাই করতে হয়, আহ, মোটামুটি বুঝতে হয়। সো
এরকম আমরা তিন 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 গ্রুপিং করার পর আমরা যেটা অবজার্ভ করেছি যে কিছু টাইপের আর্কিটেকচার এই তিনটার জন্য বেটার এবং কিছু টাইপের আর্কিটেকচার উইথ অন্য তিনটার জন্য বেটার। সো এইটা আমরা ইউজ করে দুইটা যে ম্যাক্সবিট এবং ম্যাক্সবিট এবং ইভার মডেলের ভিতরে আমরা দেখলাম আর্কিটেকচারটা। এখানে দেখলাম যে ম্যাক্সবিট হলো এক টাইপের স্পারসিটি ইউজ করে এফিশিয়েন্ট করার জন্য, দ্যাট মিনস ওরা ফুল ফুল সব ইনপুট নেয় না, একটু স্ট্রাইডেড ভাবে নেয় ছবিটাকে, বাট ইভা আবার ফুলটা করে। সো এরকম কিছু ডিসক্রিপেশন ছিল ম্যাক্সবিটের মধ্যে, আবার তারা কনভলিউশন লেয়ার্সও অ্যাড করেছে বাট ইভার মধ্যে ছিল না। এরকম রিয়েলাইজেশনসগুলো আমরা বুঝতে পারছিলাম যে ম্যাক্সবিট এবং ইভার ডিফারেন্ট পারফরমেন্সগুলো কোথা থেকে আসছে। এবং তারপর আমরা জাস্ট এটাকে এখন দুইটা মডেলের রেজাল্ট কম্বাইন করার অনেক উপায় আছে। একটাকে বলে হলো আর্লি ফিউশন, আর একটাকে বলে হলো লেট ফিউশন, আর মিড ফিউশনস আছে। সো আর্লি ফিউশন হলো যে মডেলগুলার জয়েন্টলি একটা ইনপুট দেওয়া, বিভিন্নভাবে করা যায়। এবং লেট ফিউশন হলো লাস্টের জাস্ট আউটপুটটা নিয়ে ওটাকে অ্যাভারেজ করা। আবার মিডল ফিউশন আছে যে লাস্টের আউটপুটটা মানে প্রবাবিলিটি স্কোর্স না নিয়ে মাঝখানের কোনো একটা লেয়ার নিয়ে ওইটাকে কম্বাইন করা। সো এভাবে অনেকভাবে করা যায়। সো আমরা ওই রকম তিনটা মেথড ট্রাই করলাম। অ্যান্ড সো এটাই ছিল হলো, এটাই আমাদের বলতে গেলে আর্কিটেকচারের মেইন রাউটটা। আর তাছাড়া আমাদের যে সেকেন্ড এবং থার্ড টিম ছিল আমাদের সময়, আমি যতদূর জানি তারা দুইজনই ইউনিটস নামে একটা ইউজ করেছে। খুবই বেসিক একটা, আমি ফার্স্টে যেটা বলেছিলাম যে মানুষের কেন জানি সবচেয়ে সিম্পল মডেলগুলো দিয়ে ট্রাই করে। সো তারা ইউনিট নামে মডেলটা ইউজ করেছে। ইউনিট খুবই ছোট একটা মডেল এবং এটা ফ্রম স্ক্র্যাচ ট্রেন করার মতো একটা মডেল, এরকম বিশাল বিশাল না। এবং তাদের ইনোভেশনগুলো ছিল হলো অনেকটা ডেটা সেট সাইডে। তারা ডেটা সেটটাকে অনেক প্রিপ্রসেস করেছে, আমরা তেমন কোনো প্রিপ্রসেসই করিনি। সো মেবি আমাদের একটা প্রিপ্রসেস করলে আরও বেটার হতো। বাট আমরা ফার্স্ট থেকে মোটামুটি আইডিয়া ছিল যে স্ট্রংগেস্ট মডেলসগুলো ইউজ করতে হবে। বাট সেকেন্ড এবং থার্ড যারা ছিল তারা হলো মোটামুটি একটা মিডিয়াম লেভেলের মডেল ইউজ করে তারা ডেটার ডেটার সাইডে মোর ফোকাস করেছে। সো দুইটাই ভ্যালিড অ্যাপ্রোচ। এমন হতে পারতো যে ওদের ডেটা ক্লিনিং অনেক স্ট্রং এবং আমাদের মডেল স্ট্রেংথকে বিট করতে পারে, বাট ওইটা আই গেস হোপফুল থ্যাঙ্কফুলি হয় নাই। আর আরও কিছু টেকনিক্স আছে যেগুলো খুবই ইউনিভার্সাল। সেটা হলো যে আমরা উম, অনেক সময় যেটা করে স্ট্যান্ডার্ড, যেটা হলো যে ট্রেন এবং টেস্টকে সরি ট্রেনিং ডেটা সেটটাকে 80-20 স্প্লিট করে। 80% ট্রেনিংয়ের জন্য রাখে, 20% ভ্যালিডেশনের জন্য রাখে। এটা অবভিয়াসলি করা দরকার, নাহলে তো ওভারফিট হতে পারে। বাট এখানে একটা বিষয় থাকে যে এই যে 20% যে ভ্যালিডেশনের জন্য ইউজ হচ্ছে, এটা থেকে কিছু লার্নই হচ্ছে না। সো আমরা যেটা করেছিলাম সেটা হলো যে 5-fold ক্রস ভ্যালিডেশন করেছিলাম। সো ট্রেনিং ডেটা সেটটাকে 5 ভাগে স্প্লিট করে 4টার উপর ট্রেন করেছি একটা মডেল, আর বাকি একটার উপর ভ্যালিডেশন। সো মানে এরকম 5টা গ্রুপের মধ্যে 5C4 করলে চারটা চারটা মডেল আসে, সরি 5টা মডেল আসে। সো বেসিক্যালি আমরা একটু সিম্পলি বলতে গেলে যে ট্রেনিং ডেটাটাকে অনেকভাবে স্প্লিট করে 5ভাবে স্প্লিট করে 5টা মডেল আমরা নিয়েছি। সো 5টা মডেল ট্রেন করেছি এবং 5টা মডেল কোনো একটা মডেল পুরো ট্রেনিং ডেটা সেটটাকে দেখেনি। জাস্ট একটা মডেল জাস্ট 80% অফ দ্য ট্রেনিং ডেটা সেটকে দেখতে পারছে, আর বাকি 20%-এর উপর ভ্যালিডেট ছিল। বাট ওভারঅল 5টা মডেলকে কম্বাইন করে যদি নেওয়া হয় তাহলে ওরা পুরো ট্রেনিং ডেটা সেট থেকে কিছু একটা শিখতে পেরেছে। সো আমাদের এরকম 5টা ম্যাক্সবিট মডেল ছিল এবং 5টা ইভা মডেল ছিল। সো আমাদের অ্যাকচুয়ালি 10টা আউটপুট ছিল, 10টা মডেলের আউটপুট আমরা অ্যাভারেজ করছিলাম। সো এটা কিন্তু লাইক আমাদেরটা অনেক কম্পিটিশনালি এক্সপেন্সিভ ছিল কম্পেয়ার টু লাইক সেকেন্ড এবং থার্ড টাইম যারা ইউনাইট করেছে। সো হ্যাঁ, এটাই ছিল। আর তেমন কোনো ইনোভেশনের ব্যাপার ছিল না। লিটারেচার রিভিউ আমাদের জন্য সিম্পল ছিল বিকজ ওসিটির উপর খুব বেশি কাজ করা হয় নাই। আহ, খুব বেশি রিসার্চ ছিল না, মেবি 10টার পেপারের আন্ডারেই ছিল এরকম। অ্যান্ড আর বলতে গেলে আমি এবছর টপিকটা দেখলাম ভিআইপি কাপ 2025-এর। সেটা ছিল হলো যে ইনফ্রারেড এবং ভিশন ফিউশন ফর এনহ্যান্সড ড্রোন ডিটেকশন। সো এখানে মেইন প্রবলেম যেটা হবে সেটা হলো যে দুই টাইপের মোডালিটি আছে, 8 GB ইমেজ এবং ইনফ্রারেড ইমেজেস, এবং এই দুইটা কম্বাইন করে একটা ট্র্যাকিং অথবা ড্রোন ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং টার্গেট। সো ডিটেকশন এবং ট্র্যাকিং, নাম্বার অফ ক্লাসেস, নাম্বার অফ ভিডিওস, 1 সেকেন্ড।
সো এরা ইমেজ টিমেজকে ডিস্টোর্ট করে দিবে, নাম্বার অফ ক্লাসেস ড্রোন পার্ট। সো আমি ঠিক শিওর না এখানে ক্লাসিফিকেশন চাচ্ছে নাকি বাউন্ডিং বক্সও চাচ্ছে। বাট ওভারঅল আমার কাছে এই প্রবলেম স্টেটমেন্টটা দেখে যা মনে হচ্ছে যে ফিউশনটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হবে, যে আরজিবির ইনফরমেশন এবং ইনফ্রারেডের ইনফরমেশন দুইটাই কিভাবে ইউজ করা যায়। অনেক সময় আপনাদের মনে হতে পারে যে আরজিবি থাকলে, ইমেজ থাকলে আমাদের আর আইআর লাগবে কেন, সবই তো ইমেজই বোঝা যায়। বাট আইআরটা রাতে লাগতে পারে। বাট তখন আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা রাতে আমি আইআর ইউজ করলাম, আর 8 জিবি সকালে ইউজ করলাম, দুইটা না ইউজ করি, দুইটা ডিফারেন্ট মডেল, এটাও হতে পারে। বলছি না যে এমন হতে পারে যে রাত্রের সময় 8 জিবি ইমেজটা নয়, জাস্ট কোনো ইনফরমেশন দিচ্ছে না, জাস্ট ডিস্ট্রাকশন করছে। সো এরকম বিভিন্ন কম্বিনেশনস আপনাদের দেখতে হবে। তারপর ফিউশনটা কখন করবে দুইটা মডেলের, ফিউশনটা মানে আর্লি ফিউশন লেট ফিউশন যেটার কথা বললাম, যে দুইটা মডেল থেকে ইনপুট নিয়ে একটা কিভাবে কম্বাইন করা যায়, এগুলার ব্যাপার দেখতে হবে। অ্যান্ড ফাইনালি এখানে হ্যাঁ আরেকটা আরেকটা বিষয় ছিল, সেটা হলো যে আমাদের সময় টেস্টিং ফেজটা 2 স্টেজে হয়েছিল। ফার্স্ট স্টেজে অনেকগুলো পেশেন্টের জাস্ট ডেটা দেওয়া ছিল, এবং সেকেন্ড স্টেজে যেটা করেছে তারা আর্টিফিশিয়ালি ফার্স্ট স্টেজের কিছু ইমেজ নিয়ে আরও নয়েজ এবং আরও ট্রান্সফরমেশনস অ্যাড করে ওইটাকে টেস্ট সেট হিসেবে দিয়ে দিয়েছে। সো এখন ওরা কীরকম নয়েজ অ্যাড করছে এবং কীরকম ট্রান্সফরমেশনস করছে ওইটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করতে পারাটাও একটা বড় ব্যাপার। সো আমরা ওইটা করে ট্রেন করেছিলাম। সো এটা মানে ইলিগাল ছিল না, বাট এটা করা যায়। সো এটা যদি না করতাম তাহলে পারফরমেন্স আবার ড্রপ করতো, বিকজ এখন নতুন যেসব চেস ইমেজেসগুলো সেগুলো আবার ট্রেন ইমেজ দেখতে দেখতে অনেক ডিফারেন্ট। দ্যাট মিনস ওরা পুরোপুরি রোটেট করে দিয়েছে, যেগুলো অবভিয়াসলি ডিস্ট্রিবিউশন থেকে অনেক বাইরে। সো সবসময় ট্রেনিং এবং টেস্টিংয়ের ডিস্ট্রিবিউশনসগুলোকে রেসপেক্ট করতে হবে। ট্রেনিংটাকে আমরা এমনভাবে হ্যান্ডেল করবো যাতে এটা টেস্ট ডিস্ট্রিবিউশনের সাথে ম্যাচ করে। সো টেস্ট ডিস্ট্রিবিউশনটা যদি ব্লারি হয় তাহলে ট্রেনটাকেও ব্লারি করা দরকার। অবভিয়াসলি মনে হতে পারে যে আচ্ছা ব্লারি ইমেজ থেকে শিখলে তো তেমন কিছু শিখতে পারবে না, বাট ইভেন দেন নিউরাল মডেলসগুলো যেভাবে কাজ করে, ওরা ব্লারি ইমেজেসের উপর টেস্ট করার জন্য ব্লারি ইমেজের উপর ট্রেন করা উচিত। সো ডিস্ট্রিবিউশনসগুলো কাছাকাছি আনা, এটা একটা স্কিল স্ল্যাশ আর্ট। আচ্ছা, সো আমার দিক থেকে আপাতত এইটুকুই ছিল। ইয়েস, আমিন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটা জিনিস একটু ক্লারিফাই করার জন্য, যাতে বাকিরা পরে আবার রং ডিরেকশনে চলে না যায়। যেমন আপনি যেমন বললেন যে আপনাদের এতে এটা ইলিগাল ছিল না, টেস্টের এটা দেখে আবার রিট্রেন করা। যেমন হুম স্পিক আপে আমরা যে পার্টিসিপেট করছি ওখানে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া ছিল যে মানে যেই মডেলটা দিয়ে ভ্যালিডেশন সেটের রেজাল্ট প্রডিউস করা হবে, এক্স্যাক্টলি সেই মডেলটা দিয়েই টেস্ট সেটের রেজাল্ট প্রডিউস করতে হবে। তো হুম ওই ক্ষেত্রে আমাদের টিম যেটা, একটু শান্ত হয়তো একটু পরে বলবে, এখানে আমরা ওই ধরনের কিছু করি নাই। সো এইবারে যারা পার্টিসিপেট করছে তাদেরও দায়িত্ব থাকবে ভিআইপি কাপের রুলস গুলো কি আছে সেটা স্পষ্ট করে দেখে তারপর ওই ডিসিশন গুলো নেওয়া। হয়তো সামিনদের সময় এটা হয়তো পারমিসিবল ছিল, লেটার অন তারা হয়তো রুলস আপডেট করে থাকতে পারে, রুলসটা অবশ্যই দেখতে হবে। সামিন, অনেক ধন্যবাদ আপনার এর জন্য, হুম। প্রেজেন্টেশনের জন্য। আহ খুব সুন্দরভাবে ইয়ে করছেন। সালমান জয়েন করছে। সালমান, আসসালামু আলাইকুম। সালমানও আমাদের সিনাপস টিমের একজন সামিনের টিম মেম্বার। সালমান, আমরা একটু হাই হ্যালো করি বাকি স্টুডেন্টদের সাথে, দে উইল ফিল প্রাউড অফ ইউর অ্যাচিভমেন্টস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাই। নো, নো আহ, ভিডিও। start. হ্যাঁ, হ্যাঁ, ফ্যান্টাস্টিক, ইউ লুকিং গুড। So আমি সালমান। ঠিক আছে, ওকে, আমি সালমান। ইয়েস স্যার। সো আমি সিনাপসের একজন টিম মেম্বার ছিলাম। সো সামিন বেসিক্যালি আমাদের টেকনিক্যাল সবকিছু বলে দিয়েছে। সো আই গেট ভেরি থরো চলো। কিন্তু আমি যেটা অ্যাড করতে চাই, নর্মালি কম্পিটিশন গুলো ওভারলুক পার্ট আমরা ট্রেনিং ট্রেনিং করে লাস্টে যে টায়ার্ড হয়ে যায়। সো লাস্টে সবসময় কম্পিটিশনে প্রেজেন্টেশন একটা সিগনিফিকেন্ট মার্ক থাকে। সো প্রেজেন্টেশনে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ওয়ান ওয়ার্ড এফেক্টিভ মনে হয় যে অ্যাপ্লিকেশন স্টাডি প্রেজেন্ট করা। সো সামিন যেটা টেকনিক্যালি বলেছিল যে আমরা বিভিন্ন অ্যাটেনশন মডিউল, তারপর কনভলিউশনাল সিব্যাম মডিউল এগুলো ট্রাই করেছিলাম। এইগুলার এগেনস্টে প্রত্যেকটা ইন্ট্রোডিউস করার পর আমাদের যে স্কোরের বেনিফিট অথবা ডিমোশন হয়েছিল এটা যদি প্রেজেন্ট করা যায় ঠিক মতো, আই গেস তোমাদের অ্যাপ্রোচটা খুব ক্লিয়ারলি বোঝা বোঝা যাবে যারা জাজ তাদের কাছে। এবং এটা মানে ড্রিল ডাউনটা হচ্ছে তোমাদের অ্যাপ্রোচটা, যে কিভাবে তোমরা ফাইনাল সলিউশন অ্যাপ্রোচ করেছো এটা প্রেজেন্ট করা হচ্ছে তোমাদের মেইন গোল। সো এটা করলে আই গেস
বেটার স্কোর পাবা হচ্ছে প্রেজেন্টেশন। অ্যান্ড এই নর্মালি হচ্ছে কম্পিটিশন গুলো 15 to 20% থাকে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন। সো বড় যখন খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় তখন কিন্তু তোমার ফাইনাল স্কোর ডিফারেন্স থেকে হচ্ছে 2-1 পয়েন্ট। সো এইগুলো কিন্তু ডিফারেন্স মেকার। সো এটা একটা আই গেস। সো নর্মালি কম্পিটিশন করলে আমাদের আমাদের যেমন পেপার একটা রিপোর্ট সাবমিট করা হয়েছিল, সো ওইটাতে কিছু মার্ক থাকে। অ্যান্ড আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই কম্পিটিশন গুলোর বেনিফিট হচ্ছে গিয়ে তুমি জিতো হারো, সবার যে যে স্কোরই করো, সো এখান থেকে তোমার যে একটা রিপোর্ট হয় এইটা দিয়ে তুমি ফার্দার ওয়ার্ক করতে পারো। সো আমাদের বইতে নর্মালি যেটা করে মানুষ পেপার পাবলিশ করে হচ্ছে গিয়ে 30 থেকে। তো তুমি যদি এই কম্পিটিশন গুলো একটা অ্যাকসেপ্টেবল রেজাল্ট করো এবং ওইটা থেকে তুমি যদি একটা ফর্মাল রিপোর্ট পাবলিশ করতে পারো, এটা তোমার রিসার্চ ওয়ার্ক। সো এইটা তুমি তোমার প্রোফাইল ইউজ করে ডিফারেন্ট গ্রেডস গুলো অ্যাপ্লাই করতে পারো। সো এটা হেল্পফুল। সো আই গেস আমার এখান থেকে এই অ্যাডভাইস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সালমান, আপনি অনেক দৌড়ের মধ্যে আছেন, তার মধ্যে যে জয়েন করতে পারছেন অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। তো আহ, এখন আমরা একটু তাহলে স্ট্র হ্যাটের যারা আছে ওদের সাথে একটু পরিচিত হই। আমি শান্তকে একটু ফ্লোর দিচ্ছি। শান্ত, এবং আমরা যারা স্ট্র হ্যাটের বাকি যে টিম মেম্বার্স আছেন, আপনারা যদি একটু ভিডিও অন করার সুযোগ থাকে, ভিডিও অন করে বাকিদের সাথে পরিচিত হইলে দে উইল হ্যাভ এ ফেস ফর ইউ লেটার অন। হয়তো আপনাদের সাথে আলাপ আলোচনা করতে বা হলওয়েতে কখনো দেখা হলে, আপনাদের অনেকে আবার আমাদের ডিপার্টমেন্টে পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবেও আছেন, বা কেউ কেউ আছেন। সো ওদের হয়তো সুবিধা হতে পারে। তো শান্ত, আপনি যদি একটু স্টার্ট করেন, ওদেরকে একটু পরিচয় করায় দেন, আর তারপর হয়তো আপনারা কি কাজ করছিলেন সেটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ। জি স্যার, শিওর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ সাদিক হোসেন শান্ত, ফ্রম 19 ব্যাচ। সো আমরা হচ্ছে এবার এসপি কাপ 2025-এ এবার অংশ নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ফার্স্ট রানার হতে পারছি। যদিও সবার এক্সপেকটেশন ছিল যে চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ, বাট আসলে সেই সৌভাগ্য হয় নাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের সাথে টিম মেম্বার হিসেবে আরো উপস্থিত আছেন। আমি একটু দেখি। আমাদের হচ্ছে সাইফুল স্যার আমাদের সুপারভাইজার ছিলেন, আর হচ্ছে শেখ আজিজুল হাকিম স্যার হচ্ছে আমাদের টিউটর ছিলেন। এছাড়া হচ্ছে আমাদের সাথে এখানে আছে হচ্ছে রকুনুজ্জামান সজীব। সে এখন হচ্ছে পার্ট টাইম লেকচারার হিসেবে সে জয়েন করছে বুয়েটে। অনন্ত আছে, রিয়াদ আহমেদ অনন্ত, সৌভিক ঘোষ, হাফিজুর রহমান চৌধুরী, তানভীর হাসান সাদ। এছাড়া হচ্ছে আরো অনেক মেম্বার ছিল যারা হয়তো বিভিন্ন কারণে জয়েন করতে পারে নাই। যেমন মাহিল হাবিব, দিহান, রাকিবা হাসান, তারপর হচ্ছে হাফিজুর চৌধুরী এখানে আছে, আবির মুতাসিম আছে এখানে। ওকে। সো এই তো বাকিরা যারা আছে একটু ক্যামেরা অন করে হাই হ্যালো করতে পারি। ওরা মনে হয় সেটা করতে চাচ্ছে না। আপনি আচ্ছা। আগায় যেতে পারেন, ঠিক আছে। আমি পরে বাধ্য করবো ওদেরকে, অসুবিধা নেই, আপনি শেষ করেন তারপরে। জি স্যার। আচ্ছা। সো আমি স্যার আসলে আপনিও কিন্তু টিমের মেম্বার, স্যার আপনিও ক্যামেরা অন আমাকে করতে ওরা পারেন। চিনে, আমাকে ওরা চিনে। আমি অ্যারেঞ্জ করছি না। আমি মিটিং অ্যারেঞ্জ করছি, ওরা চিনে আমাকে, সমস্যা নেই। আর শান্তরো কন্টিনিউ করেন, তারপর হাকিমকেও ক্যামেরা অন করতে বলবো একটু, ওরা হাকিম প্রস্তুতি নেই। জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে খুব বেশি টেকনিক্যাল ডিটেলসে যাব না। সামিন ভাই এবং সালমান ভাই অনেক সুন্দর করে অনেক কিছু শেয়ার করছেন। আচ্ছা। তো আমি জাস্ট হচ্ছে এই কম্পিটিশন নিয়ে কয়েকটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেমন হচ্ছে প্রথমে আমরা টিম হিসেবে যেটা করছিলাম যে প্রথম হচ্ছে 2 থেকে 3 সপ্তাহের মতো আমরা জাস্ট মানে কোনো কোডে হাত দেইনি বললেই চলে, আমরা জাস্ট হচ্ছে লিটারেচার স্টাডির উপরে ছিলাম। আগে আমাদের প্রবলেম ডেফিনিশনটা বলি। আমাদের প্রবলেম ডেফিনিশন ছিল হচ্ছে যে কোন একটা ইমেজ, হিউম্যান ফেসের ইমেজ, সেটা হচ্ছে রিয়েল নাকি ফেক, এটা হচ্ছে আমাকে ডিটেক্ট করতে হবে। সো খুবই সিম্পল একটা হচ্ছে বাইনারি ইমেজ ক্লাসিফিকেশন প্রবলেম ছিল, যদি সহজ ভাষায় বলতে চাই। বাট এর মধ্যে হচ্ছে জটিলতা আসবে ধীরে ধীরে, যে এখানে আসলে প্রবলেম কোথায় কোথায় ছিল। সো আমাদের প্রবলেমটা ছিল হচ্ছে ইমেজ দিয়ে বাইনারি হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। আচ্ছা। তো এবার আসি যে এই নিয়ে আসলে হচ্ছে প্রচুর প্রচুর কাজ হয়েছে। আমরা হচ্ছে এই জন্য প্রথম 2 থেকে 3 সপ্তাহ রাখছিলাম জাস্ট লিটারেচার স্টাডির জন্য। আমাদের টিম মেম্বার আলহামদুলিল্লাহ হচ্ছে অনেক ছিল, প্রায় 10 জনের মতো আমরা ছিলাম। সো প্রত্যেকে প্রায় হচ্ছে সপ্তাহে প্রায় 3-4টা করে পেপার ঘাটা ট্রাই করতাম। করে ইম্পর্টেন্ট পেপার গুলো হচ্ছে কোথাও একটা লিস্ট করে রাখতাম, পেপারের কি কন্ট্রিবিউশন কি, তারপরে হচ্ছে পেপারে তারা কি আলাদা করে ট্রাই করছে, আমাদের ওখান থেকে কোনো আলাদা আইডিয়া বের হয় কিনা। মানে আমাদের আসলে মেইন টার্গেট শুরুতে ছিল একটু রিসার্চ টাইপের, যে হচ্ছে আমরা এখান থেকে নতুন কোনো আইডিয়া বের করতে পারি কিনা।
তো যাই হোক, এটাতে কতটা সাকসেসফুল হয়েছে জানি না, খুব একটা হই নাই। বাট এই অ্যাপ্রোচটা আমাদের অনেক কাজে লাগছে একটা মানে সামারি তৈরি করতে, যে আসলে কি কি কাজ হয়েছে, আমরা হচ্ছে আর কি কি নোভেল কাজ করতে পারি। আচ্ছা, এরপর আসি হচ্ছে কম্পিটিশনের বিষয়ে। সেটা হচ্ছে এটা একটা খারাপ দিক, মানে আমাদের যেটা মনে হয়েছে যে এসপি কাপ বা ভিআইপি কাপের, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি, অন্যান্য টিমেরও কিছু এক্সপিরিয়েন্স এরকম শুনছিলাম, যে আসলে তারা মানে খুবই স্লো, কি বলবো, মানে খুবই ডিলে করে রেসপন্স দিতে। যেমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের হচ্ছে রুল বুকে স্পষ্ট লেখা ছিল যে আমরা ট্রেন সেটের বাইরে অন্য কোনো ডাটা দিয়ে আমরা হচ্ছে আমাদের মডেলকে ট্রেন করাতে পারবো না। কিন্তু আমরা যখন আমাদের ট্রেন সেটটা ঘেটে দেখি, দেখি যে হচ্ছে সেখানে যে ইমেজ গুলো আছে, মোটামুটি আমাদের হিউম্যান আইজে অনেক ইমেজই হচ্ছে পার্থক্য করা পসিবল, যে এটা কি রিয়েল নাকি ফেক। সো আমাদের হিউম্যান আইজ যদি এটাকে ডিফারেন্স তৈরি করতে পারে, তাহলে এখানে আমার হচ্ছে মানে মডেল কেন দরকার? ঠিক আছে, তো অবশ্যই মডেল দরকার আরো সফিস্টিকেটেড কিছু মানে ফিচার এক্সট্রাক্ট করার জন্য। সো আমার ডাটা সেটটা দেখে আমাদের মনে হয়েছে, অ্যানালাইজ করে মনে হয়েছে যে ডাটা সেটটা হচ্ছে খুব একটা কোয়ালিটিফুল না। ইভেন পরে আমরা ঘেটে দেখছি যে যেখান থেকে ওরা ডাটা সেটটা নিচ্ছে, ওর পরেও মানে ওই পেপারটাকে সাইড করে আরো অনেক পেপার বের হয়েছে ভালো ভালো, যেখানে আরো অনেক ভালো ডাটা সেট নিয়ে আসা হয়েছে। তো আমরা তখন হচ্ছে অর্গানাইজারদের হচ্ছে মেইল করি যে আমরা হচ্ছে এই ডাটা সেট থেকে, মানে এক্সিস্টিং যে ডাটা সেটটা আমাদের প্রোভাইড করা হয়েছে ট্রেনিং ডাটা সেট, সেখান থেকে আমরা হচ্ছে আরো কিছু নতুন ডাটা সেট জেনারেট করতে পারি কিনা। কারণ ইদানিং হচ্ছে ডিফেক্ট তৈরি করার জন্য আসলে অনেক অনেক মেথড তৈরি হচ্ছে। আচ্ছা, মাহমুদা নাজনীন ম্যাম, আপনি সম্ভবত একটা হ্যান্ড রেজ করছেন, ম্যাম কিছু বলবেন? না না, সরি, ওইটা এমনি পড়ে গেছে। হ্যাঁ, ইটস ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো আমরা অর্গানাইজারদের মেইল করি যে হচ্ছে আমরা এক্সিস্টিং ট্রেনিং সেট ব্যবহার করে আর নতুন যে মেথড গুলো বের হয়েছে, যেমন এখন হচ্ছে অনেক জ্ঞান মডেল, অনেক ভালো ডিফিউশন মডেল বের হয়েছে, যেগুলো দিয়ে একদম রিয়েলিস্টিক ফেক ইমেজ তৈরি করা পসিবল। তো আমরা এরকম হচ্ছে আরো কিছু নতুন ইমেজ নিজেরা জেনারেট করতে পারি কিনা, জাস্ট যেন আমাদের মডেলগুলো আরো ভালো মতো শিখতে পারে, আরো যেন রোবাস্ট হয়, আর যেন জেনারেলাইজড হয়। বাট এই মেইলটা আমরা দিছি, এরপরে আমরা প্রায় 3-4টা ফলো আপ মেইল দিছি, তারা রিপ্লাই করছে প্রায় 1 মাস পরে। তাও এখানে হচ্ছে সাইফুর স্যার একটা মেইল দেওয়ার পরে তারপরে তারা হচ্ছে আমাদের রিপ্লাই দিচ্ছে। বাট এই 1 মাসের মধ্যে আমাদের অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে, লাইক এই 1 মাসে আমরা প্রায় হচ্ছে মানে ডিরেকশন হারা হয়ে এইদিক ওদিক অনেক কিছু এক্সপ্লোর করছি। বাট এই মেইলটা যদি তারা 1 মাস আগে দিত, ঠিক টাইমে দিত, আমরা হয়তো আরো ভালো কিছু বা আরো কিছু করতে পারতাম। তো যাই হোক, এটা হচ্ছে তাহলে এই পার্টিসিপেন্টের জন্য হচ্ছে একটা অ্যাডভাইস থাকবে যে তারা হচ্ছে স্লো, এটা মেনে নিতে হবে তাদের হচ্ছে, মানে কি বলবো, অর্গানাইজ করা এটাও খুব একটা ভালো না আমি বলবো। সো আমার পরামর্শ থাকবে হচ্ছে যে যত বেশি সম্ভব হচ্ছে যা সব অর্গানাইজার আছে তাদেরকে হচ্ছে মেইল করো, যত বেশি কোশ্চেন আছে ভালো মতো কোশ্চেন করো। আর রুলস বুকটা দেখে অনেক কিছু হচ্ছে অ্যাম্বিগুয়াস লাগতে পারে, অনেক কিছুই লাগতে পারে, তাদেরকে যত পারা যায় হচ্ছে এইসব বিষয়ে কোশ্চেন করো, আর মেইলে রিপ্লাই না পেলে বারবার হচ্ছে ফলো আপ দাও। আচ্ছা, এইটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে, হ্যাঁ, একটা হচ্ছে কম্পিটিশন পাওয়ার নিয়ে আমরাও মোটামুটি হচ্ছে লিটারেচার যখন স্টাডি করতেছিলাম, তখন আমাদের সামনে হচ্ছে এই তো সিনাপস এর পেপারটা আসে, প্লাস হচ্ছে টিপোলি একটা টিম ছিল, নিউরনস, এবং আরো কিছু টিম আছে, ওদের পেপারগুলো আমাদের সামনে আসে। তো আমরা যখন মডেল সিলেকশন করতেছিলাম, আমরা প্রায় একই অ্যাপ্রোচ হচ্ছে অনুসরণ করছি। আমরা হচ্ছে হাগিং ফেসের টপ মডেল গুলো দেখতেছিলাম, ইমেজ নেট হচ্ছে ডাটা সেটের উপর বেস করে টপ 1 টপ 5 এই অ্যাকুরেসি গুলো দেখার মাধ্যমে আমরা মডেল গুলো সিলেক্ট করতেছিলাম। প্লাস হচ্ছে এই যে সামিন ভাই, সালমান ভাইদের পেপারও হচ্ছে আমাদের মডেল আসলে ন্যারো ডাউন করতে অনেক হেল্প করে। তো মোটামুটি আমরা প্রায়, যেহেতু অনেক মেম্বার ছিলাম, আমরা প্রায় হচ্ছে 10-12টার মতো মডেল লিস্ট করি, যে এই মডেলগুলোর উপর হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করব। দেন আমরা সবাইকে হচ্ছে ভাগ করে দিতাম, সবার আলাদা হচ্ছে ক্যারিয়ার অ্যাকাউন্ট বা যেসব ফ্রি অ্যাকাউন্ট ছিল সেগুলোতে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট গুলো চালাতাম। ঠিক আছে, তো টিমের মেম্বার আসলে বেশি হওয়া খারাপ না, এক্সপেরিমেন্ট চালানো যায় অনেক। ঠিক আছে? এটা একটা ভালো দিক। আর সমস্যা হচ্ছে যে এই মডেলগুলো হচ্ছে ট্রেন হতে অনেক সময় লাগে। যেমন আমাদের হচ্ছে ফাইনালি আমরা যে মডেলটা সাবমিট দিছিলাম, সেখানে একটা মডেল হচ্ছে আমরা 2টা ধাপে ট্রেন করাতাম। প্রথমে হচ্ছে আমরা সুপারভাইজ কন্ট্রাস্টিভ লার্নিং অ্যাপ্রোচ ইউজ করতাম, তারপরে হচ্ছে নর্মাল বাইনারি ক্লাসিফিকেশন এন্ড দেন মানে বিসি লস দিয়ে হচ্ছে আমরা ক্রস এনট্রপি লস দিয়ে আমরা পরে ট্রেন করাতাম। তো এই ফুল পাইপলাইনটা কমপ্লিট হতে মোটামুটি আমাদের প্রায় হচ্ছে 16 ঘন্টার মতো লাগতো। তো একটা মডেল হচ্ছে আমার ট্রেন করতে দিয়ে তার রেজাল্ট পাবো তো ওয়েট করা প্রায় হচ্ছে একদিনের ব্যাপার ছিল। তো এখানে হচ্ছে আমরা দেখা যেত যে মাল্টিপল ক্যাগেল অ্যাকাউন্ট ইউজ করছি, আমাদের মেম্বারদেরকেও ভাগ ভাগ করে দিচ্ছি। সো মানে যেমন হচ্ছে মানে বিভিন্ন কনফিগারেশন যেন আমরা এক্সপেরিমেন্টের উপরে থাকতে পারি। সো এটাও একটা পরামর্শ যে টিমের মেম্বার চাইলে হচ্ছে মানে বেশি রাখাও একদিক দিয়ে হচ্ছে অনেক কেউ সৃষ্টি করে, বাট রাখলেও আসলে খারাপ না। অনেক টাইপের অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়, অনেক ডিরেকশন হচ্ছে পাওয়া যায়। আচ্ছা, সো এইটা একটা। আরেকটা হচ্ছে যে রুলস এর বিষয় হচ্ছে খুবই সাবধান। যেমন আমাদের সময় হচ্ছে তারা বলছিল যে ট্রেনিং ডাটার বাইরে হচ্ছে অন্য কোনো ডাটা দিয়ে ট্রেন করানো যাবে না।
আবার আমরা যখন মেইল দিলাম যে আমরা ট্রেন ডাটাকে হচ্ছে অন্য কোনো মডেল দিয়ে ইমপ্রুভ করে নতুন ডাটা জেনারেট করতে পারবো কিনা, তো তারা তখন এই মেইলে রিপ্লাই দিছে যে হ্যাঁ তোমরা চাইলে পারবা। তো আমরা তখন দেখা গেছে যে আরো নতুন প্রায় হচ্ছে 6-7টার মতো নতুন নতুন ডিফেক্ট জেনারেট করতে পারে অনেক ভালো মডেল দিয়ে আমরা নতুন নতুন ডাটা সেট তৈরি করছি, দিয়ে আমাদের হচ্ছে এই এক্সিস্টিং ট্রেনিং ডাটা সেটকে আরেকটু ভালো করার ট্রাই করছি। ওকে, সো এই পারমিশনটা অনেক হচ্ছে কম্পিটিশনে দিছে নতুন ডাটা সেট জেনারেট করার, আবার অনেক কম্পিটিশনে দেয় নাই। তো অবশ্যই এটাতে হচ্ছে রুলস বুক ঠিক মতো হচ্ছে ফলো করা অবশ্যই ভালো। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক বেশি ম্যাটার করে, কারণ ভাইয়ের অলরেডি বললো যে হচ্ছে এখানে স্কোর মোটামুটি হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, স্কোরের ডিফারেন্স আসলে অনেকটাই কম হবে, স্কোর মোটামুটি সবারই কাছাকাছি। আর লাস্টে হচ্ছে মানে আমাদের কাজটা কি, কাজের হচ্ছে আমাদের নোভেলটি কি, বা আমরা অন্যদের চাইতে কি আলাদা করছি, এই জিনিসটা হচ্ছে জাজদেরকে বুঝাইতে পারতে হবে। হ্যাঁ। সো এই ক্ষেত্রে প্রেজেন্টেশনটা হচ্ছে যত ভালো হওয়া পসিবল, মানে ভালো বলতে একদম একঘেয়েমি হওয়া যাবে না, একদম জাস্ট স্লাইডে লেখা আছে আমি এক নাগাড়ে বলে যাচ্ছি। ওকে। সো মানে এমন ভাবে বোঝাতে হবে যেন হচ্ছে একটা শর্ট প্রেজেন্টেশন হয়, আর সাথে যেন হচ্ছে সবাই যেন হচ্ছে এটা মোটামুটি যেন হচ্ছে বুঝতে পারে, তারা যেন হচ্ছে তোমার অ্যাপ্রোচটাকে ধরতে পারে। ঠিক আছে, কারণ ওখানে যে সবাই যে একদম এই ইমেজ প্রসেসিং ব্যাকগ্রাউন্ডেই থাকবে এরকম কিছু না। আর যেমন আমাদের সময় জাজ যারা ছিল তারা হচ্ছে মানে যখন কোশ্চেন পর্ব ছিল, একটু উল্টাপাল্টা কোশ্চেনও পাইছি। ঠিক আছে, যেটা দেখে আমাদের মনে হয়েছে যে তারা হয়তো এই ডোমেইনের লোক ছিলই না, মানে এই ডোমেইনের লোক থাকলে অ্যাটলিস্ট এই কোশ্চেনটা করতো না। হুম। সো মানে এই জন্যই স্লাইডটা হচ্ছে এমন ভাবে বানাতে হবে যেন হচ্ছে সব ডোমেইনের মানুষকে যেন হচ্ছে ভালোভাবে এটা বোঝানো সম্ভব। ঠিক আছে। আর লাস্ট একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের যখন স্কোর যখন হচ্ছে সাবমিট করি, তখন আমরা একটা রিস্ক নিছিলাম। রিস্কটা হচ্ছে একে তো আমরা নতুন একটা ডাটা সেট নিয়ে হচ্ছে সাবমিট করতেছি, তার উপরে আমাদের হচ্ছে ওরা যে ট্রেন ডাটা সেটটা আমাদেরকে দিছিল ওটার উপরে আমরা যে মডেলগুলো ট্রেন করছিলাম আমাদের অ্যাপ্রোচে, সেখানে হচ্ছে অ্যাকুরেসি ভালোই ছিল। মানে আমাদের তো একটা ভ্যালিডেশন সেট দেওয়া ছিল, টেস্ট সেটটা তখনও দেওয়া ছিল না। সো ভ্যালিডেশন সেটের উপরে অ্যাকুরেসি মোটামুটি প্রায় 97% ছিল। সো আমরা আরো কিছু টিমের সাথে যোগাযোগ করি যে তাদের অ্যাকুরেসি কেমন, জাস্ট আমাদের গ্রাউন্ডটা বোঝার জন্য। সো তারাও জানায় যে তাদের অ্যাকুরেসি প্রায় 97-98%। সো এখানে আমরা একটা ভুল করতে পারতাম, যে আমরা যদি হচ্ছে 97% অ্যাকুরেসি ওয়ালা মডেল সাবমিট দিয়ে দিতাম, তাহলে হয়তো আমরা হচ্ছে আজকে আর ফার্স্ট রানার হতাম না। সো এখানে যেটা হয়েছে যে অন্যান্য টিমরাও প্লাস আমরাও যে ভুলটা করছিলাম যে আমরা ভ্যালিডেশন সেটের উপরে একদম ওভারফিট করে ফেলছি। ঠিক আছে, ওভারফিট করে জাস্ট ভ্যালিডেশন সেটের স্কোরটাকে আমাদের হচ্ছে একটা মেজারমেন্ট হিসেবে চিন্তা করতেছি, যে 97%, 98% পাইছি, ওকে তাহলে তো আমরা এবার চ্যাম্পিয়ন হবোই। সো আমরা লাস্টে যে রিস্কটা নিছিলাম যে আমাদের আশেপাশে সব টিমেরই মোটামুটি এত ভালো স্কোর শোনার পরেও আমরা হচ্ছে মানে একটা কম স্কোর, আমরা যেটা লাস্ট সাবমিট দিছিলাম সেটা ছিল হচ্ছে 95%। বাট আমরা বিভিন্ন টেস্ট টেস্ট করে দেখছিলাম যে জাস্ট ভ্যালিডেশন ডাটার উপরে নির্ভর করা যাবে না, অন্যান্য আমরা নিজেরাও প্রায় কিছু ডাটা সেট কিউরেট করছিলাম, সেগুলোর উপর টেস্ট করার পরে আমরা মোটামুটি যখন শিওর হয়েছি যে আমাদের মডেল হচ্ছে জেনারেলাইজ করে একটু হলেও রোবাস, তখন আমরা হচ্ছে ওই 95% অ্যাকুরেসি ওয়ালা মডেলই আমরা রিস্ক নিয়ে সাবমিট দিলাম। যে হয়তো ভ্যালিডেশন সেটের উপরে অ্যাকুরেসিটা কম, বাট হতেও পারে যে নতুন যে আমাদের টেস্ট সেটটা দেওয়া হবে তার উপরে হচ্ছে তার অ্যাকুরেসিটা ভালো হবে, মানে আমাদের মডেল হচ্ছে ওভারফিট করবে না, জেনারেলাইজ করবে। সো এই দিকে হচ্ছে খেয়াল রাখা জরুরি, কারণ অনেকেই দেখা যাবে ভ্যালিডেশন সেটের উপরে অনেক ভালো স্কোর নিয়ে সাবমিট দিচ্ছে বাট পরে পজিশন পাচ্ছে না। ওকে। সো আমার সাইড থেকে আসলে এইটুকুই। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ আমার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ শান্ত আলোচনাটা করার জন্য। তাহলে আমি বাকিদের সাথে একটু পরিচয় করাই দিই। স্ট্র হাটের রুকনুজ্জামান, মিস্টার রুকনুজ্জামান, আপনার চেহারাটা একটু দেখে ফেলেন। একটু সালাম, আমরা একটু সালাম বিনিময় করি। হ্যাঁ। সো আপনার কোনো ইনপুট আছে অ্যাডিশনালি শান্তর পরে? না আসলে শান্ত যেটা বললো ওইটাই মোটামুটি, বাট একটা জিনিস শান্ত যেটা বললো এটা আমার মনে হয়েছে আরেকটু বাকিদেরকে ফোকাস করি, যে মানে ওদের রুলস গুলা বা ওরা যেগুলা বলে হয়তো অনেক অ্যাম্বিগুইটি থাকতে পারে। হুম, অ্যাম্বিগুইটি থাকলে যাতে অবশ্যই একটু ক্লিয়ার আপ করে না, মানে জাস্ট অ্যাজাম্পশনের উপর বেস করে কাজ করে দেখা গেল অনেক দূর আগায় গেল, তারপর দেখা গেল যে ওটা আসলে হয়তো কারেক্ট ইয়া ছিল না। So, কোনো যদি অ্যাম্বিগুইটি থাকে সেটা যাতে একটা ফলো আপ মেল দিয়ে ক্লিয়ার করে নাও, এটা হচ্ছে মানে মনে হলো একটু বলা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই প্রসঙ্গে একটা নোট বলবো, যেটা শান্ত একটু আগে বলছে যে একটা ইমেল দেওয়ার পর প্রায় 1 মাস পর্যন্ত ওরা কোনো রিপ্লাই পায় নাই। এইখানে হয়তো যদি এত সময় ওয়েট করা যাবে না আসলে, তাহলে অনেক সময় নষ্ট হবে। যদি 3-4 দিনের ভিতরে আপনার রিপ্লাই না পান, ইউ শুড এঙ্গেজ উইথ ইউর সুপারভাইজার, যে ওই টিচার যদি ইমেল দেয়
মেবি ইট উইল হ্যাভ এ বেটার চান্স অফ, মানে উনি তো ওনার পরিচয় দিবেন, ওনার ইমেলটা যখন ফরওয়ার্ড করবেন হয়তো তখন ট্র্যাকশনটা বেটার হইতে পারে। আমরা এরকম এক্সাম্পল আসলে আমাদের ক্ষেত্রে পাইছি, যেটা 1 মাস ধরে পড়েছিল ইমেলটা, হয়তো আমি তারপরে পরিচয় দিয়ে ইমেল করছি যে আমি সুপারভাইজার, আমি প্রফেসর সাইফুর, এই সেই, যে গত এখন পর্যন্ত এটা রিপ্লাই পাওয়া যাচ্ছে না, এটা আমাদেরকে অসুবিধা তৈরি করতেছে। তখন দেখা গেছে যে উইদিন এ ডে আমরা রিপ্লাই পাইছি। হ্যাঁ, সো ওরাও তো বিজি থাকে, ওদের তো দে আর অর্গানাইজিং এ লট অফ থিংস। হতেই পারে যে আগের মেইলগুলো হয়তো খেয়াল করতে পারে নাই, দে অ্যাকনলেজ ইট অ্যাজ ওয়েল। কিন্তু আমাদের তো দ্রুত ট্র্যাকশন পাইতে হবে, সো সবসময় ফলো আপ মেইলটা করতে হবে, এবং 1-2টা ফলো আপ মেইলের পরে যদি দেখা যায় যে সুবিধা হচ্ছে না, তাহলে সুপারভাইজারকে অ্যাপ্রোচ করে সে স্যার যদি একটা মেইল দেয় তাহলে হয়তো সেটা বেনিফিশিয়াল হতে পারে। আচ্ছা, তাহলে আহ আবির, আবির একটু পরিচিত হন সবার সাথে। আবির মুখতাসিম। হ্যালো স্যার, আমার ক্যামেরাটা কেন জানি চালু হচ্ছে না, আমি একটু পরে জয়েন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দিহান, আপনি একটু পরিচিত হয়ে যান। আর বাই দ্য ওয়ে, যে রকুনুজ্জামান সজীবকে হয়তো আপনারা অনেকেই হলওয়েতে বা বিভিন্ন সময় ক্লাসে অলরেডি দেখে ফেলছেন, ও তো আমাদের সাথে আছে লেকচারার হিসাবে, বা পার্ট টাইম লেকচারার হিসাবে। দিহানের সাথেও পরিচিত হওয়া যাবে। দিহান আমাদের সাথে পার্ট টাইম লেকচার হিসেবে আসছে। ওরা অবশ্যই, ওদেরকে হয়তো আপনারা বিভিন্ন সময় রিচ আউট করতে পারেন বিভিন্ন বিষয়ে সাজেশনের জন্য। ওরা অফিসিয়ালি আপনাদের টিমের সাথে থাকতে পারবে না, বাট আই এম রিয়েলি হোপফুল যে দে উইল এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ডস। যদি কখনো সাজেশনের দরকার হয় হয়তো আপনারা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। হ্যাঁ, দিহান একটু পরিচিত হন, এবং কোনো আলো ইয়ে থাকলে করেন, কোনো ইনপুট থাকলে বলতে পারেন। আমি একটু লেটে জয়েন করছি, হ্যাঁ, ইনপুট এই আসলে জন্য আমার আপনাকে নাই। এই জন্য আপনাকে পরবর্তীতে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, ও কোনো ইনপুট নাই। ঠিক আছে। কন্টেক্সট জানি না তো, আচ্ছা, ঠিক একটু আছে। আলোচনা হয়েছে আসলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই যে দিহানের সাথে পরিচিত হইলাম, জুনিয়র স্টুডেন্ট, ও আমাদের টিমের একজন কি কি পার্টিসিপেন্ট ছিল। সো ইফ ইউ নিড এনি হেল্প অর এনি ক্লারিফিকেশন যে আমাদের কি এক্সপিরিয়েন্স ছিল, আর যদি আপনাদের ইয়েতে কোনো সাজেশন দরকার হয়, অবশ্যই ওতে অ্যাভেলেবল আছে, আমাদের ডিপার্টমেন্টে আছে, ওর সাথে হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন। রোকন যেমন সজীবের সাথেও আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, তাহলে পরে আরেকজনকে দেখি আর কে আছে। রিয়াদ, রিয়াদ একটু পরিচিত হই আমরা। অনন্ত, অনন্ত নাই? আচ্ছা, কানেক্টেড আছে তো। স্যার অনন্ত মনে হয় রিজয়েন করলো, আচ্ছা, তাহলে নেটের আপনি সমস্যা পরিচিত নেই। হন, আপনি তো এসে পড়ছেন। হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম। আম, আমার আসলে স্যার নতুন কোনো ইনপুট বলতে আমার মনে হয় শান্ত যেগুলো বললো সেগুলো সবই। আর সামিন ভাই একটা কথা বলছিলেন যে আহ, সামিন ভাই নাকি সালমান ভাই বললেন যে আলটিমেটলি রেজাল্টটা সাবমিট করার পরে নেক্সট জায়গায় যায় আর কি, অনেকে অনেক সময় মানে ইফোর্ট কম দেয়, বাট আমাদের যে মেথডটা এটাকে আসলে ওদের কাছে যত বেশি ইন্টারেস্টিং ভাবে রিপ্রেজেন্ট করা যাবে, তো আমাদের চান্সেস তত বেশি হবে আর কি। সো আলটিমেটলি রেজাল্ট সাবমিশনের পরে প্রেজেন্টেশন আর রিপোর্ট এই দুইটার পিছনেও আসলে সমান বা আরো বেশি ইফোর্ট দেওয়া উচিত আমার মনে হয়। তো এটাই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সৌভিক, নাম হয়তো লেখা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সৌভিক। আরেকজন আছে তানভীর। তানভীর, একটু যদি কথা বলেন কিছু। হ্যাঁ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাকিরা তো সবাই সবকিছু বলেই ফেলছে, জাস্ট আমি একটা জিনিস অ্যাড করে দিই যে শুরুতে মনে হবে যে কন্টেস্ট তো আসলে অনেক দিনের, তো আমরা আস্তে ধীরে করতে থাকি, লাস্টের দিকে হয়তো একটা পুশ দিয়ে দিব এরকম মনে হয়। বাট আসলে শেষের দিকে যে যদি শুরু করা মানে হয় তাহলে আসলে কমপ্লিট করা একদমই ইম্পসিবল, কারণ প্রথম দিকে যে পেপার পড়া এগুলোতে আসলে ভালোই টাইম লাগবে। So, মানে আমার সাজেশন থাকবে টিমগুলোকে যে তোমরা হচ্ছে একদম কম্পিটিশন শুরুর সাথে সাথেই শুরু করে দিও, কারণ শেষের দিকে একটা দৌড় দিতে হবে, এটা আসলে মানে না করার কিছু নাই, তো শুরু থেকেই স্টার্ট করতে আর কি, এটুকু। থ্যাংক ইউ। আবির কি আবার জয়েন করছেন? জি স্যার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে আমার আগে বেশি শান্ত, তারপর সাদ্দারা যা ছিল এটা বেশিরভাগ বলে ফেলছে। আমি জাস্ট একটা জিনিস বলি যে মাঝে মধ্যে মানে আমাদের এই অনেক ইনথুজিয়াজম কমে যায়, যে শুরুর দিকে আমরা অনেক এফোর্ট দিই, বাট একটু পর যখন দেখি যে আগাইতে পারছি না, আসলে আমরা মানে একটু কম এফোর্ট দিই। এই জিনিসটা
না করার ট্রাই করিও। এছাড়া হচ্ছে মানে বড় টিম হলে এটা আরো বেশি হয় যে কয়েকজন টিম মেম্বার বেশি কাটতেছে, আর কয়েকজন হচ্ছে মানে পাওয়া যাচ্ছে না। এটা আসলে আমিও কিছুটা করছিলাম। যাই হোক মানে ছোট বড় যেরকম টিম হোক সবাই আসলে এফোর্টটা দিও নিজের পুরোটা। এটুকুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ফাহিম, আপনি যদি কিছু অ্যাড করতে চান টিমের পক্ষ থেকে অ্যাড করেন। স্যার সালাম স্যার। সালাম। নো 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 ভিডিও। স্যার আমি অন করতে পারি স্যার, বাট বাসায় নেই তো, না অন করলেই ভালো হয়। অসুবিধা নেই, ঠিক আছে। স্যার আমার হচ্ছে মানে কয়েকটা পয়েন্ট বলি, এটা হয়তো তেমন কেউ বলা নেই। প্রথম কথা হচ্ছে লাইক একটা টিম ছোট হোক বড় হোক, ওই লিডারশিপটা ইম্পর্টেন্ট। তো শান্ত যেমন আমাদের টিমের ক্ষেত্রে খুব অসাধারণ লিডারশিপ দেখাইছে। সো এইটা আই গেস স্যার আমি মনে করি যে আমাদের আমাদের অ্যাচিভমেন্টের পিছনে আল্লাহর রহমতে এটা একটা ভালো রোল প্লে করছে। এটা হয়তো বাকি টিম মেম্বাররা এগ্রি করবে। এটা হচ্ছে একটা জিনিস। তারপর একটা জিনিস হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন এইটা হিসেবে যে লাইক আমরা যেসব এক্সপেরিমেন্ট গুলা আমাদের টিম মেম্বাররা রান করছে, তারা কিন্তু সবকিছু একটা শিটের মধ্যে বা ইভেন যতগুলো পেপার করছে সবগুলো আমরা একটা স্প্রেডশিট মেনটেন করা হয়েছে। ওখানে কিন্তু ওরা সবগুলোই আপডেট করছে। তারপর আমাদের একটা ডিসকর্ড চ্যানেল ছিল, তো ওখানে লাইক একটা এক্সপেরিমেন্ট চালুর পরে হচ্ছে আহ এটা মনে হয় দিহানকে সবচেয়ে বেশি করতে দেখছি। আর কোন এক্সপেরিমেন্টে সে কোন কোন মডেল চালাইছে, কোন সেটআপে চালাইছে, তারপর রেজাল্ট কি আসছে, মানে সবকিছু রেকর্ডেড থাকলে তাইলে হচ্ছে পরবর্তীতে ডিসিশন নেওয়া গুলা একটু সুবিধা হয়। ইভেন আমার যদি মনে পড়ে যে ফাইনালি যে স্যার সহ আমরা একটা মিটিং করছিলাম, যে লাইক আমাদের শান্ততা একটা হিন্ট দিল, আমাদের অনেক অনেক রেজাল্ট ছিল কিন্তু মানে তখন আমরা ডিসাইড করতে পারছি যে লাইক আমরা এইটা নিবো, ওইটা নিব, এই মডেলটা সিলেক্ট করবো, ওটা করবো না। কারণ আমাদের কাছে সব হিস্টোরিক্যাল ডেটা গুলো ছিল। কারণ অনেক সময় হয় যে আমরা এক্সপেরিমেন্ট করতেছি করতেছি, কিন্তু আমি যদি এক্সপেরিমেন্টের রেকর্ড না রাখি, তাহলে কিন্তু এটা পরে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে। আহ, এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। তারপর হচ্ছে আরেকটা অবজারভেশন হচ্ছে এটা একটু সামওয়াট আউট অফ দ্য কনটেক্সট। সেটা হচ্ছে যে পৃথিবীতে কিন্তু দুইটাই এআই কম্পিটিশন হয় না, মানে এসপি কাপ ভিআইপি কাপ ছাড়া আরো কম্পিটিশন হয়, বিশেষ করে রেগুলারলি কম্পিটিশন হয়। সো আমাদের ব্যাচের যারা ওই ভিআইপি কাপের ফাইনালিস্ট টিম ছিল, নাজিব জাবের, ওরা ইভেনচুয়ালি হয়তো অন্য ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করে জয়েন করছে। বাট ওরা কিন্তু এই এসপি কাপ ভিআইপি কাপ ছাড়াও অন্যান্য অনেক কম্পিটিশনে ভালো করছে। ইভেন ওদের চারজনের একটা টিম ছিল, ট্রিপল এই দুজন আর ওরা দুইজন। ওদের টিমের বন্ডিংটা কিন্তু বেশ ভালো ছিল। ওরা প্রায় প্রি কোভিড টাইম থেকে শুরু করছে, মানে আমরা তখন সেকেন্ড ইয়ারে, একদম ফোর্থ ইয়ার পর্যন্ত ওরা মানে ওরা হচ্ছে গিয়ে কাজ চালাই গেছে, মানে একটার পর একটা ওরা ক্যাগল কম্পিটিশন দিছে, এফটি কাপ দিছে, ভিআইপি কাপ দিছে। ইভেন ওদের চারজনের একটা পেপার এবার আইএসএল এরও পাবলিশ হয়েছে, ওরা এবার এখন যাচ্ছে অন দ্য ওয়ে টু সিঙ্গাপুর। সো এইভাবে যদি একটা টিম ফর্ম করা যায়, যে টিম গুলা মানে কয়েকজনের টিম মানে কন্টিনিউয়াসলি যদি একটা পারফরমেন্স মানে একটা কন্টেস্টের পর একটা কন্টেস্ট দিতে থাকে, তাইলে স্যার আমার মনে হয় যে লাইক অ্যাটলিস্ট আমি নাজিবদের কেসে যেটা দেখছি, সেটা হচ্ছে লাইক এটা একটা মানে এই মিউচুয়াল পজিটিভ ফিডব্যাকের কারণে অনেক ইমপ্রুভমেন্ট হয়। আর ওই হিসেবে অন্যান্য ক্যাগল কম্পিটিশন গুলো হয়তো ওইভাবে হাইলাইট হয় না, বা আমরা হয়তো অনেকে এটার সাথে খুব একটা তেমন পরিচিত না। হয়তো ডিএল স্প্রিন্টের খাতিরে হয়তো কেউ আহ, শিখি, মানে ডিএল স্প্রিন্ট 3 বছর ধরে হচ্ছে, এটার খাতিরে একটা ইয়া বাড়ছে যে মানুষ এআই কম্পিটিশন গুলোর সাথে পরিচিত হচ্ছে। সো এটার যদি আমরা আরেকটু মানে একটা কমিউনিটির মতো থাকে, মানে স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে স্যার একটা কমিউনিটির মতো চেষ্টা করছেন। বাট এটাও যদি আমরা এই কমিউনিটি এফোর্টটাকে যদি আরেকটু বাড়াইতে পারি, আহ, যেমন আরেকটু কন্ট্রোভার্সিয়াল যে আমাদের কমিউনিটি প্রোগ্রামিং এর জন্য একটা লাইক একটা ওভারসাইট থাকে, সেটা হয়তো স্যারও পার্ট আমিও পার্ট। আর এরকম মোর ওভারসাইট যদি আমরা দিতে থাকি, বা যারা নতুন সেকেন্ড ইয়ার, ইভেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ওদেরকে যদি আরো ইন্ট্রোডিউস করতে পারি কম্পিটিশন গুলোর সাথে, তাইলে আমার মনে হয় স্যার এটা একটা স্যার মানে ভালো দিক হতে পারে। স্যার এতটুকুই ছিল আমার পক্ষ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ফাহিম। অবশ্যই আমরা এটা এই অবশ্যই সামনের দিকে আরো ওভারসেট করা যায় কিনা চেষ্টা করব। আর এখানে তো 20 ব্যাচেরই বেশি লোকজন আছে অলরেডি, তারা 4-1-এ উঠে গেছে, বাট অন্যান্য ব্যাচেরও যে 21 ব্যাচের একজন দুজনকে দেখতে পাচ্ছি। ওদের জন্য ফাহিম যেটা বললো যে এখন থেকেই যদি আমরা টিম দিয়ে বিভিন্ন ইয়াতে পার্টিসিপেট করি, তাহলে হয়তো একটা ভালো পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো, আমাদের টেকনিক্যাল স্কিলস বাড়বে, এআই এর ডোমেনে আমরা হয়তো ভালো শাইন করতে পারবো। হ্যাঁ, তো এখন আসলে বাকি স্টুডেন্টদের থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কমেন্ট বা ডিসকাশন আছে কিনা, এইটা এখন যারা যারা পার্টিসিপেট করতে চান সামনের দিকে, আপনাদেরকে একটু ফ্লোর দিলাম। আপনাদের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন বা কমেন্ট আছে কিনা, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। যদি মানে আমরা যদি একটু ডিসিপ্লিন ওয়েতে যেতে চাই, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস, আমি তাহলে ফ্লোর দিব।
স্যার এর আগে স্যার সামান্য একটু স্যার কয়টা জিনিস যুক্ত হ্যাঁ, করতে চাই। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, একটু আগে হচ্ছে ফাইন স্যার যে বিষয়ে কথা বললাম আমি ওইটা নিয়ে একটু হচ্ছে জোর দিব যে কনসিস্টেন্সি মেনটেন করা। মোটামুটি হচ্ছে 1 থেকে 2 মাসের মতো বা তার চাইতেও বেশি টাইম পাওয়া যায় আসলে এই কম্পিটিশন গুলোর জন্য। এখন শুনে আসলে অনেক মনে হইতে পারে, কিন্তু এই যে এসব ভারী ভারী মডেল ট্রেন করা যেগুলা প্রায় ভালো মতো ট্রেন হইতেই 8 ঘন্টা 16 ঘন্টা এরকম করে লাগে, এগুলোর জন্য আসলে 1 মাস 1.5 মাস 2 মাস এনাফ না। কারণ দেখা গেল একটা এক্সপেরিমেন্ট করলাম, তারপর ওটা ফেল করলো, আমাকে হচ্ছে নতুন করে কিছু একটা করতে হবে, এর জন্য হাতে এনাফ টাইম রাখা উচিত। সো ওই তো কনসিস্টেন্সি মেনটেন করা। আরেকটা যে প্রবলেমটা হয়েছে যে আমাদের হচ্ছে কম্পিটিশন এমন একটা সময় পড়ছিল, একদম প্রায় হচ্ছে থিসিসের শেষের দিকে, অনেক প্রেশার, তারপর হচ্ছে টার্ম ফাইনাল চলে আসছে, জব হান্টিং চলে আসছে, এরকম মানে অনেক বিষয় চলে আসে। সো এখানে যেটা দেখা যায় যে আমাদের 19 ব্যাচ থেকে অনেকগুলো হচ্ছে টিম রেজিস্ট্রেশন করছিল, প্রায় 5-6 বা তারও বেশি প্রায় হচ্ছে টিম রেজিস্ট্রেশন করছিল। বাট ফাইনালি হচ্ছে সাবমিশন করছে মাত্র 2 থেকে 3টা টিম। এর কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে মাঝখানে অনেকে হচ্ছে ফ্লো হারায় ফেলছে। অনেকে শুরুর দিকে মনে করছে যে টাইম তো আছে, তাহলে হচ্ছে পরে আমরা করি, বা অনেকে হয়তো শুরুর দিকে এফোর্ট দিচ্ছে, মাঝখানে হচ্ছে এই তো ওয়ার্ক প্রেশারে হারায় গেছে, একাডেমিক প্রেশারে হারায় গেছে, দেন পরে যে এফোর্ট দিতে যে দেখা যায় হাতে আর টাইম নাই। সো এই কনসিস্টেন্সিটা হচ্ছে মেনটেন করা খুবই জরুরি। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সুপারভাইজারকে যত বেশি পারো হচ্ছে বিরক্ত করো। যেমন আমরা হচ্ছে সাইফুর স্যার, ফাহিম স্যার, আমরা ওনাদেরকে মানে যখন ইচ্ছা মানে মিটিং এ রাখছি, আমাদের কোনো প্রবলেম হয়েছে সেটা রাত 12টা হোক রাত 1টা হোক, সাইফুর স্যার মিটিং এ চলে আসছে। আবার আমাদের অফলাইনে মিটিং করা দরকার, আমরা ফাহিম স্যারকে সরাসরি আমরা হচ্ছে ডেকে নিচ্ছি যে অফিসে যে একসাথে বসবো, বা কোনো একটা হচ্ছে রুমে যে একসাথে বসে ডিসকাস করবো। তো সুপারভাইজারের সাথে যত বেশি কানেকশন রাখা যাবে তত ভালো। একদিক দিয়ে তিনি যেমন তার তোমাদের হচ্ছে ওয়ার্ক দেখতে পারবে যে আসলে ভুল কোথায় হচ্ছে, বা হচ্ছে এইদিকে আর একটু ভালো করা যায়, বা নতুন একটা ডিরেকশন দিতে পারবে। সো সুপারভাইজারের সাথে কাট অফ অবশ্যই হওয়া যাবে না। আর আরেকটা যেটা আগে বলছিলাম যে অর্গানাইজারদেরকে যত বেশি পারা যায় বিরক্ত করতে হবে। কারণ বেশিরভাগ অর্গানাইজাররা সিনিয়র ঠিক আছে, বাট তাদের আসলে আসতেই হচ্ছে মানে এইসব তোমাদের কোশ্চেন বা কোয়েরি এগুলো নিয়ে হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য। তো আমরা এটা শুরুতে একটু ভুল করছিলাম, শুরুতে একদিন পর হচ্ছে মেইল দিয়েও আমরা রিপ্লাই পাইনি, বাট তারপর আমরা ফলো আপ দিছি, বাট অতটাও পুশ করি নাই। শেষমেশ 1 মাস পরে এসে আমরা হচ্ছে পুশ করে সব রিপ্লাই পাইছি। সো এটাই আমার সাইড থেকে এটুকু অ্যাড করেছিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, রাকিন জয়েন করছেন। রাকিন কিছু বলতে চান? রাকিন কোনো কিছু অ্যাড করতে চান নাকি? আচ্ছা, ম্যাডাম আপনি কি কিছু বলবেন? না, আমি শুনলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, কামিন প্লিজ। স্যার সেটা হলো এবারে ভিআইপি কাপের অর্গানাইজার্স দেখলাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউটগুলো থেকে। সো আমাদের এসপি কাপেও তাই ছিল, ইন্ডিয়া ইয়ে ছিল। আপনাদেরটা কোথায় ছিল? আপনাদের এটা আপনাদের? আমাদের একটা জর্জিয়া টেকের ছিল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ইয়েটা মানে অ্যাকচুয়াল কনফারেন্স হচ্ছে জর্জিয়া টেকে, না, অর্গানাইজার্স জর্জিয়া টেক থেকে ছিল। আর কনফারেন্স কোথায় হয়েছে? কনফারেন্স ছিল মালয়েশিয়া। ও আচ্ছা আচ্ছা। এর আমি বলছি হলো যে এবার ভিআইপি কাপের একটা অর্গানাইজিং কমিটি হলো দেখলাম সব Yeah, ইন্ডিয়ান ইনস্টিটিউটস গুলো থেকে। আচ্ছা, বুঝতে সো পারছি। অবভিয়াসলি এরকম চিন্তা করা যায় যে ওদের ইনস্টিটিউট থেকে যদি আন্ডারগ্রেড গুলো কম্পিটিশন করে তাদের সাথে ভালো কানেকশন থাকবে এবং তাদের রেসপন্সও তাড়াতাড়ি দিতে পারে, এরকম একটা জিনিস। সো লাইক আমি বলতেছি না যে ফাউল প্লে হবে, বাট হতে পারে একটু আহ, কি বলবো, ওই ক্লারিফিকেশন গুলোতে দে মাইট হ্যাভ এন এজ। হ্যাঁ দে মাইট হ্যাভ এন এজ বিকজ তারা পার্সোনাল রাউটসে রাইট, কন্ট্যাক্ট করতে পারে। রাইট, রাইট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো মানে আরো একটু মানে আমাদের কাজ আরো বেশি করতে হতে পারে, অথবা হ্যাঁ হ্যাঁ। বেশি উঠে পড়ে লাগা উচিত এটাই। তাহলে স্টুডেন্টরা যারা প্রসপেক্টিভ এখানে পার্টিসিপেট করতে আছেন, আপনাদের সাথে থেকে আর কোনো আলোচনা বা কমেন্টস আছে নাকি? আচ্ছা, কোনো যদি আপনাদের সাইড থেকে ডিসকাশন বা ইয়ে না থাকে, তাহলে আমি তো আপনাদেরকে আগে বলছি যে যদি সুপারভাইজার আমাদের ডিপার্টমেন্ট থেকে ডেফিনেটলি সুপারভাইজ করতে আগ্রহী টিচার্স পাওয়া যাবে, আপনাদের হয়তো অ্যাপ্রোচ করতে হবে। আপনারা যদি আপনাদের টিমকে নিয়ে বা যিনি মূলত লিডার থাকছেন, আপনারা যদি আপনাদের যেই টিচারের সাথে সবচেয়ে কমফোর্টেবল ফিল করেন কথা বলতে। আমাদের অনেক টিচারই হয়তো সরাসরি এআই কোর্স করাচ্ছে না, কিন্তু এখন কিন্তু এআই এমএল এর টাইমে প্রত্যেকটা টিচারই তাদের রিসার্চে আসলে মেশিন লার্নিং ব্যবহার করতেছেন। এভরি টিচার ইন দিস ডিপার্টমেন্ট ইজ ওয়েল ইকুইপড
টু সুপারভাইজ ইওর ওয়ার্ক। আপনারা হয়তো তাদের সাথে ব্রেইন টোকাটুকি করলে তারা সাজেশন দিতে পারবে যে এইটা, এই অ্যাপ্রোচটা ঠিক হচ্ছে না, বা আপনারা আর একটু পড়াশোনা করেন, ওই দিকের পেপার গুলো দেখেন, এটসেট্রা এটসেট্রা। দে উইল বি ডেফিনেটলি বি এবল টু হেল্প ইউ থ্রু দেয়ার গাইডেন্স এন্ড থ্রু দেয়ার এক্সপেরিয়েন্স। সো আপনারা রিচ আউট করেন, আমাদের যেই টিচারের সাথে কমফোর্টেবল মনে হয় সেই টিচারকে রিচ আউট করেন এবং সুপারভাইজার ফিক্স করে ফেলেন। আমাদের বোধহয় 30 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে, এটা লাস্ট টাইম, তাই না? সো আপনারা যারা আগ্রহী পার্টিসিপেট করতে, দ্রুত এইগুলো কাজগুলো করে ফেলেন। আর এখানে আমরা পরিচয় করাই দিলাম, সিনিয়র যারা ভাইরা আছে, দে উইল বি হ্যাপি টু হেল্প ইউ ইন ইউর কোয়েশ্চেন্স, অথবা যদি কোনো ধরনের ব্রেন টোকাটুকি করা লাগে, হয়তো টাইম ডিফারেন্সের বিষয় থাকতে পারে, বাট জেনারেলি দিস পিপল আর ভেরি হেল্পফুল। আর আমরা তো এখানে আছি, আমরা কয়েকজন যারা পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন, ওরাও হেল্প করতে পারবে। আমি, ফাহিম, আমরা যে কোনো সময় যদি কোনো আলোচনা দরকার হয়, উইল বি হ্যাপি টু হেল্প ইউ আউট। আর বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের সুপারভাইজার ফিক্স করতে হবে এবং সুপারভাইজারের সাথে কন্টিনিউয়াস যোগাযোগটা থাকতে হবে, যাতে সেও অ্যাওয়্যার থাকে যে আপনারা কাজগুলো করতেছেন এবং সে আপনাদেরকে গাইড করতে পারে। আরেকটা জিনিস একটু বলি, যেমন আমি যখন একটু বড় টিম থাকবে তখন কিন্তু টিমের ভিতরে টিম ওয়ার্ক এবং প্রপার ডিভিশন অফ ওয়ার্কের জন্য আসলে একটা লিডারশিপের স্কিলটা দরকার হয়। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা নিজেদের ভিতরে একে অন্যকে লিড করতে একটু বিব্রত বোধ করে, তখন হয়তো যে মাঝে মাঝে একটা দুটা মিটিং যদি সুপারভাইজারের সাথে থাকে, সুপারভাইজার হয়তো এটা ফিল করতে পারে এবং তখন হয়তো সে একটু সাজেস্ট করে দিতে পারে যে তুমি এটা ঠিক করে দাও। তখন হয়তো বিষয়টা তখন টিমের কাছে অবভিয়াস হয়ে যাচ্ছে, সো দিস ইজ দ্য লিডার, এবং সে আসলে পরে যে কাজগুলো ভাগ করে দিচ্ছে এটার জন্য সুপারভাইজারের কাছে অ্যাকাউন্টেবল হইতে হবে যে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। সো তখন হয়তো জিনিসটা আরো স্মুথ হইতে পারে। তো মাঝে মাঝে সুপারভাইজারদেরকে মিটিং করা, আর অনেক সময় একদম অবিসংবাদিত লিডার থাকতেই পারে একটা টিমে, তখন তো আর লিডারশিপের কোনো বিষয়ে সমস্যা থাকবে না। কারণ অনেক ক্ষেত্রে হয়তো কেউ বিব্রত হইতে পারে যে সে তার পিআর কে হয়তো একটু কাজ বেশি হয়ে যাচ্ছে, সেটা দিতে হয়তো বিব্রত বোধ করতেছে। বাট এখানে কিন্তু আসলে লিডারশিপকে তার রাইটটা দিতে হবে। যে কোনো টিমের টিম ওয়ার্ক সাকসেসফুল হবে যদি প্রপার লিডারশিপ থাকে। সবাই যদি ডিস্ট্রিবিউটর ভাবে কাজ করে, সমন্বয় করাটা ডিফিকাল্ট হবে। সো একজন আরেকজনকে রেসপেক্ট করবো, যদি একজনকে লিডার আমরা ফিক্স করি, উই শুড রেসপেক্ট হিম অর হার, এবং সে যেভাবে অ্যালোকেট করতেছে আমরা উই ক্যান চ্যালেঞ্জ হিম, উই ক্যান চ্যালেঞ্জ, আমরা আলোচনা করতে পারি। কিন্তু একটা কাজ যদি আমাকে অ্যাসাইন করা হয়, ওই কাজটা সময় মতো করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, তাহলে টিমটা ভালো মতো আগে যেতে পারবে। আর কারো কি কোনো ডিসকাশন আছে? আচ্ছা, এই যে 20 ব্যাচে যারা আছেন, তাদেরকে বলতেছি, আপনারা যদি এরকম ফোরামের সুযোগ থাকলেও কোয়েশ্চেন না করেন, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ খুবই সীমিত থাকবে, ঠিক আছে? মাহমুদা ম্যাডাম, আপনি হাত তুলছেন, আপনি হাত তুলে আমি খুব লজ্জিত বোধ করতেছি। ম্যাডাম বলেন এবার please। আমি মানে জিজ্ঞাসা করার জন্যই হাত তুলেছি। হ্যাঁ হ্যাঁ সেটা ম্যাডাম। হলো, আমি তো দেখলাম প্রায় 24-25 জন, হ্যাঁ, মানে একটু রাফলি একটু আমি দেখলাম। 41 জন আছে এখন ম্যাডাম। হ্যাঁ, 24 জন, 20 ব্যাচ থেকে না? আচ্ছা, তো হ্যাঁ। আসলে মানে কেমন হচ্ছে কি, মানে অনেকগুলো টিম কি রেজিস্ট্রেশন করছে? মানে ব্যাপারটা আর কি, টিম তাহলে রেজিস্ট্রেশন কোনো কয়জন রেস্ট্রিকশন করে নাই টিম ম্যাডাম। হবে? টিম রেজিস্ট্রেশনে কোনো রেস্ট্রিকশন নাই। ওরা ওদের আচ্ছা। ওরা ওরা আজকে হয়তো অ্যাওয়ারনেস এর জন্য আসছে, বা এমন হতে পারে যে ওরা টিম ঠিক করে রাখছে। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম একটু আগে যে যদি টিম ফিক্স হয়ে থাকে তাহলে টিমের নামটা দিয়ে অ্যানোটেট করতে। তবে ওরা যে সবসময় কথা শোনে ব্যাপারটা তা না, মাত্র এক অ্যানোটেট করছে, নুবস ইন দা বর্ডারল্যান্ড। সো আমি তাকেই জিজ্ঞেস করি, মিস্টার, আমি তো রোল নাম্বারটা দেখতে পাচ্ছি না ভালো মতো, রোল নাম্বার 20, 86 স্যার। আপনি একটু বলেন আপনাদের টিমের অবস্থা। আপনাদেরটাই একমাত্র টিম মনে হচ্ছে সোফার। ওরা মনে হয় আস্তে আস্তে ঠিক করবে। আপনারা তো টিম ফর্ম করে ফেলছেন, তাই না? ইয়েস স্যার। ভাই, তো আপনাদের টিম, আপনার সুপারভাইজার